২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ। যে কোনো দিন হতে পারে রায় ঘোষণা। বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে 5 দিনের শুনানি শেষে গুরুত্বপূর্ণ এই মামলা রায়ের জন্য রাখা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান জানিয়েছেন, এই মামলায় তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেও তিনি দেশে না থাকায় আপিল করতে পারেননি। তবু তার খালাস চেয়েছেন আইনজীবীরা। শুনানিতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টে রায়ের উদাহরণ তুলে ধরে আইনজীবী বলেন, অন্য আসামিরা খালাস পেলে তারেক রহমানকেও খালাস দিতে পারেন আদালত। আলোচিত এই মামলায় বিএনপির সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত এবং তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিহত হন ২৪ জন, আহত হন কয়েকশো নেতাকর্মী। তারেক রহমান সাহেবের আপিল করতে না পারার পিছনে কারণ হলো হিজ লাইফ ওয়াজ ইন ডেঞ্জার। কোনো এভিডেন্স তার বিরুদ্ধে নাই এবং যেই সাক্ষীর উপরে বা কোনো মেটেরিয়ালসের উপরে ভিত্তি করে সাজা দেওয়া যায় এমন কোনো এভিডেন্স বা এমন কোনো মেটেরিয়ালস ওনার এগেনস্টে এই মামলার এই 13 ভলিউমের পেপার বুক, 10,000 12,000 পৃষ্ঠার পেপার বুকের কোথাও কিছু পাওয়া যাবে না যেখানে ডাইরেক্ট ওনার কোনো ইনভলভমেন্ট পাওয়া যায়। চ্যালেঞ্জ থাকলেও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিজের অঙ্গীকার তুলে ধরেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত এই সচিব এই অঙ্গীকারের কথা তুলে ধরেন। বলেন, জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। দুপুরে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানা যায়। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে সিইসি এবং সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে কমিশনার নিয়োগ দেওয়া হয়। এএমএম নাসির উদ্দিন, তার কথা শুনি এবং তার মন্তব্য শুনি। স্যার, আপনাকে অভিনন্দন। এদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, যতই চ্যালেঞ্জ আসুক না কেন সব চ্যালেঞ্জ নির্বাচন কমিশন মোকাবিলা করবে। কারণ চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে এবং এই নির্বাচন সংক্রান্ত যে চ্যালেঞ্জগুলো আপনারা যেটা হয়তো বলছেন, যত চ্যালেঞ্জ আছে এবং আসবে মোকাবেলা করব। কারণ আমাদের জাতি এখন ঐক্যবদ্ধ, তারা সবাই একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চায়। এছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কমিশনের মিশন ও ভীষণ বলে জানান নতুন সিইসি। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া জাতিকে, এটা আমি আমার নিজের আমার মূল লক্ষ্য এটা। এবং সেটা করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। আমার আত্মবিশ্বাস আছে যে এই ক্ষেত্রে আমি সফল হব ইনশাল্লাহ। সিইসি বলেন, আগে 3 সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। মানুষের যে কোনো দুষ্ট নাই, ভোট দিতে পারে না, গিয়ে লাভ নাই। আমি নিজেও তো দিতে পারি নাই। আমি নিজে 2018-তে গেছিলাম, 14তে ভোটের কেন্দ্রে যাইনি, 24-এ তো যাওয়ার প্রশ্নই আসে না। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা বলতে যা বোঝায়, আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হাসিনা সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ কমিশনের 5 সদস্য। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিশন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। কোনো কিছুতে প্রভাবিত না হয়ে ইসি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলেও প্রত্যাশা নেতাদের। নতুন নির্বাচন কমিশন গঠনের পর প্রতিক্রিয়া এসব কথা জানান তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর 5 সেপ্টেম্বর পদত্যাগ করে আওয়ামী লীগ সরকারের সময়ে গঠিত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর গঠন করা হয় সার্চ কমিটি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ নিয়োগ পান 4 কমিশনার। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলছেন, আগের নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নতুন কমিশন তা পূরণ করতে পারবে বলেও আশা করেন তিনি। সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই,
যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়, এটাই প্রত্যাশা। আওয়ামী লীগ সরকারের কোনো নির্বাচন বিতর্কের বাইরে ছিল না। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কারো দ্বারা প্রভাবিত না হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে নতুন কমিশন। এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দিবে, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, এবং সকল পর্যায়ে সংসদ থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট পর্যায় পর্যন্ত জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে। দুঃখের সাথে দেখেছি যে নির্বাচন কমিশনগুলো সরকার যেভাবে ব্যবহার করতে চেয়েছে সেইভাবেই তারা ব্যবহার করেছে। কাজেই আমরা মনে করি যে বাংলাদেশে এখন নতুন একটা যাত্রা শুরু হচ্ছে এবং এই নির্বাচন কমিশন জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য যা করা দরকার সেটা করবে। বিশিষ্ট জনেরা বলছেন, জনগণের আস্থা ফেরাতে বেশি গুরুত্ব দিতে হবে নতুন কমিশনকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি আরও বলেন, বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, তো আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণায় রাজপথে চালকেরা। রাজধানী আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুর সহ অন্তত 7টি পয়েন্টে সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। এতে জনভোগান্তি পৌঁছেছে চরমে। মহাখালী রেল ক্রসিং অবরোধে বন্ধ হয়ে যায় সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের ট্রেন চলাচল। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সকালে শুরু হওয়া আন্দোলন বেলা 3টার দিকে শেষ হয়। মহানগরীতে 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণায় সকাল থেকেই রাজপথে নামেন চালকরা। সড়ক আটকে শুরু করেন বিক্ষোভ। মহাখালী রেল ক্রসিংয়ে লাইনে ফেলে রাখা হয় রিকশা। এতে কমলাপুরের সঙ্গে বন্ধ হয়ে যায় সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের ট্রেন চলাচল। সেনা সদস্যদের রেললাইন থেকে সরে যাওয়ার আহ্বানে সাড়া না দিয়ে উল্টো বাকবিতণ্ডায় জড়ান অটোরিকশা চালকরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগারগাঁওয়ে জড়ো হয়ে জানানো হয় অটোরিকশা বন্ধের নির্দেশ তুলে দেওয়ার দাবি। চিপায় চাপায় চলতে দিতে হবে আমাদের। তারপর হলো আমাদের বর্তমান যে বাজারের পরিস্থিতি, অনেক কষ্ট করে চলতে হয়। বাচ্চারা চলাই মুখ এমনি, আমার ফ্যামিলি চলাই মুখ এমনি, রুম ভাড়া 5000 টাকা আছে, এর ভিতরে আমার নিজেরও খরচা আছে, গ্যারেজ বিলও আছে, সবকিছু মিলাইয়া এখন কেমনে চলবো কোন? মহাখালী, আগারগাঁও ছাড়াও রাজধানী মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, যাত্রাবাড়ি সহ নগরের নানা পয়েন্টে সড়ক করা হয় অবরোধ। এতে রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট, জনভোগান্তি পৌঁছায় চরমে। আমরা কর্ম করে খাই, আমাদের কিস্তিতে গাড়ি কিনছি, কিন্তু আমাদের কর্মজীবী লাইফ যদি বন্ধ করে দেয়, আমাদের মেন রোড উঠা নিষেধ, আমরা মেন রোড উঠবো না, আমরা গল্লিতে চালাবো। আমাদের এই দাবি মাইনে হোক। যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমরা রাজপথে থাকবো। চালকরা বলছেন, ব্যাটারি রিকশা চালুর সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রধান মহাসড়কগুলিতে যাব না, যেতে পারবো না। আমাদের যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা প্রধান মহাসড়কগুলিতে যাবে, তাদেরকে ধরে ডাম্পিংয়ে দিয়ে দেখ, কোনো সমস্যা নাই। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রতিবাদে বুধবার সড়কে হয়েছে বিক্ষোভ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে দুর্ভোগের নগরী হয়ে ওঠে রাজধানী। টানা 6 ঘন্টা অবরুদ্ধ ছিল মহাখালী, বনানী, আগারগাঁও, তেজগাঁও সহ গুরুত্বপূর্ণ অনেক এলাকার মূল সড়ক। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। বিশেষ করে স্কুল ফেরত শিশু আর হাসপাতালের উদ্দেশ্যে বের হওয়া রোগীদের ভোগান্তি বেশি হয়। অটোরিকশা চালকদের অবরোধে বৃহস্পতিবার সকাল 9টার কিছু পর থেকেই মহাখালীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা সড়কেই পার করেন যাত্রীরা। অসুস্থ স্ত্রীকে নিয়ে যাত্রাবাড়ি থেকে গাবতলী রওনা হয়েছিলেন এই ব্যক্তি। মহাখালীতে গাড়ি থেকে নেমে গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন।
গুলিস্তান তাইসা মহাখালী নাই না আনা ধরছি গাবতলি যাব। মহাখালীর একটি হাসপাতালে শিশুর চিকিৎসা শেষে মিরপুরের বাসায় ফিরছিলেন এই মা। সড়ক বন্ধ থাকায় কিভাবে বাড়ি পৌঁছাবেন ছুড়ে দেন সে প্রশ্ন। বাচ্চা অসুস্থ, মহাখালী আইছিলাম, এখন বাসায় যাবো কেমনে? সিএনজিও তো আটকা, যে কিভাবে যাব বুঝতেছি না ঠিক। এখন বাড়ি ফেরাও তো দরকার। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক রাস্তায় আটকে থাকেন প্রায় 5.5 ঘন্টা। কখন গন্তব্যে যেতে পারবেন জানা নেই তার। আর মালিকের জমা পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় সিএনজি অটোরিকশা চালকরা। 9:30 থেকে বসে রয়েছি, না খাওয়া দাওয়া না কিছু, এই যে বসে রয়েছি 3:30 বেজে গেছে অলরেডি। কি করবো বুঝতেছি না, এই যে ভোগান্তি পড়তেছি, আমাদের তো ভোগায় লাভ নেই। 5 ঘন্টা যদি আমরা এইভাবে বয়ে থাকি, মালিকরে তো ঠিকই জমা দিতে হইব। আমাকে কি ঘরে টাকা আছে অডালতে, আমরা দিব, মালিকরে মানবো না। গাড়ি লিয়ে 6টা বাজে সিঙ্গালে পড়ছি, এই পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে নিয়েছি। ঢাকার বাইরে থেকে আসা মানুষের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। উপায় না পেয়ে ব্যাগ লাগেজ সহ হেঁটেই গন্তব্যে রওনা হন। জনগণের ভোগান্তি একবারে খুব একটা মানে অসহ্যকর একবারে। এই কথারই মানে প্রায় 3 মাইলের মতন হাঁটে আসলাম। আর সম্ভবত ঘন্টানিক আর হাঁটতে হবে আর কি। ঘন্টানিক মতন রাস্তার অবস্থা খারাপ, সব কিছু বন্ধ। হাঁটতেই আছে এই সামান্য একটু নিয়ে এই রাস্তা কি দুষ করলো, খালি রাস্তার মধ্যে আয়া সব কিছু যানজট সৃষ্টি করে। বিকাল 3টার দিকে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখল, অপহরণ, মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও তার ছেলে কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের বিরুদ্ধে। অভিযোগ আছে স্বজনদের জমি দখল করে বিশাল বাড়ি বানিয়েছেন তারা। এদিকে এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি। 2022 সালের 14 এপ্রিল যশোরের ঝিকরগাছায় 30 লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ দেয়া হয় শাহজাহান ও তার ছেলে রায়হান কবিরকে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসান ও বাবা মকবুল হোসেন চুরির দায়ে নির্যাতন করেন বাবা ছেলেকে। 2 দিন ধরে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। এমন অনেক অভিযোগ রয়েছে মকবুল হোসেনের বিরুদ্ধে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে কোটার মাধ্যমে ছেলে ও মেয়েকে সরকারি চাকরির ব্যবস্থা করেন তিনি। এএসপি ছেলের প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, মারপিট ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার নামে। গত 10 বছরে মকবুলের পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন, এমন অভিযোগ ভুক্তভোগীদের। মিথ্যে একটা ভিডিও স্বীকারোক্তি করায় 30 লাখ টাকা, 10 ভরি সোনা, একটা ক্ষয়ক্ষতির একটা দেখাইয়ে 300 টাকার একটা স্ট্যাম্পে আমার স্বামীর দিয়ে সই করায়নি। শুধু অন্যের জমি নয়, অবৈধভাবে প্রভাব বিস্তার করে স্বজনদের জমি দখল করেও অট্টালিকা গড়েছেন মকবুল ও তার সন্তান ফখরুল হাসান। আর এক মেম্বারও আছে আমার এক বোনাই, তার জমি এর ভিতরে আছে, সেও তাও জোর করে নিয়েছে, সেও কোনো কথা বলতে পারিনি। জোর করিয়া হচ্ছে ঘর করে নিয়েছে, দিননি খুঁটো পুঁতে থইল, সে জোর করিয়াই হচ্ছে দখলে নিয়ে নিয়েছে। পিতা পুত্রের আধিপত্যের বিষয়টি জানলেও ভয়ে মুখ খুলতেন না স্থানীয় জনপ্রতিনিধিরাও। লোকমুখে যে দোকানে শুনেছি যে হ্যাঁ এটা হয়েছে, তার বাড়িতে চুরি চটকামি করেছে বা তার ধরে মারপিট করেছে, এগুলো শুনছি। কৃষ্ণনগর একটা জমি কিনা আছে, সেই জমিটা মকবুল চাচা দখল করে গেছে। শকত চাচার দিন, এটা শকত চাচার মুখের কথা। ফখরুল হাসান কক্সবাজার এপিবিএনের ও মেয়ে বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের হল সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিসির অতিরিক্ত মুনাফা ও অপচয় বন্ধ হলে জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা পর্যন্ত কমানো সম্ভব। সিপিডির গবেষণা এই তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মত বিনিময়ে বিইআরসির গণশুনানিতে জ্বালানি তেলের দাম নির্ধারণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। দেশে প্রতি লিটার ডিজেল কেরোসিন বিক্রি হচ্ছে 105 টাকায়, পেট্রোল বিক্রি হচ্ছে 122 আর অকটেন 125 টাকা লিটারে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত বছর প্রায় 4,600 কোটি টাকা মুনাফা করেছে। এবছরও তাদের মুনাফা হবে প্রায় 4,000 কোটির ঘরে। কিন্তু কমছে না জ্বালানির দাম। ক্যালিফোর্নিয়ার যে
গেল মার্চ থেকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। যেগুলোর পার্সেন্টেজগুলো আমাদের কাছে ক্লিয়ার না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর সরকার এ খাতে 14,000 কোটি টাকার শুল্ক কর আদায় করে। তারপরও তেল বিক্রিতে অতিরিক্ত মুনাফা অযৌক্তিক। কোনো ইম্পোর্টেড কন্ডেন্সেট ওনারা ব্যবহার করেন না। বিপিসি সেখান থেকে প্রচুর পয়সা প্রফিট করছেন। জনগণের পয়সা। এই প্রাইসিংগুলো হওয়া উচিত বার্কের মাধ্যমে। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন, পলিসি, আইন তারা করার দরকার মনে করেছে। কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে হবে? বিপিসি চেয়ারম্যানের দাবি, বড় মজুদ সক্ষমতা না থাকায় জ্বালানি তেল আমদানিতে দর কষাকষির সুযোগ কম। আমরা যদি তেলের মূল্য সঠিক রাখতে চাই তাহলে কিন্তু আমাদের পিলফারেজ কমাতে হবে, আমাদের ওয়েস্টেজ কমাতে হবে, বা বাংলা কথায় যদি বলি চুরি কমাতে হবে। তার জন্য আসলে অটোমেশনের বিকল্প নাই। যে কোনো ইউটিলিটি তাদের অন্যায্য খরচ তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, নিঃসন্দেহে কনজিউমার এটাতে আপত্তি করে বাধা দেওয়ার চেষ্টা করবে। বিআরসি সকল পক্ষকে শুনেই কিন্তু এই প্রাইসিংটা ঠিক করবে। মতবিনিময়ে দেশের বাজারে বিক্রি হওয়া জ্বালানি তেলের মান নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। 88-এর উপরে যেত না, ওই তেল কিন্তু আমাকে দেওয়া হয়তো 100 অক্টেন হিসাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 9 জন। চলতি মাসের 21 দিনে প্রাণহানি হয়েছে 121 জনের। আর একদিনে ডেঙ্গুতে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1214 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘন্টায় ঢাকা উত্তর সিটিতে 5, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় 3 ও রাজশাহী বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। এবছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 436 জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন 84,368 জন। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন 3,882 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ভর্তি 1,560 জন। এদিকে 24 ঘন্টায় সারা দেশে 1,335 জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। জুলাই আন্দোলনে হাত হারানো 5 তরুণের শরীরে রোবোটিক হাত লাগানো হয়েছে। আইসিটি বিভাগ ও বেবিলন গ্রুপের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার সকালে আইসিটি বিভাগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সহায়তায় নতুন করে কিছুটা স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখছেন তরুণেরা। হাফিজ মোহাম্মদ হোসেন আহমেদ, তার যে হাতটির সঙ্গে হাত মেলালাম সেটি আসল হাত নয়, সেটি রোবটের, যিনি এই জুলাই গণ অভ্যুত্থানে তার এই অঙ্গ হারিয়েছিলেন শুধুমাত্র একটি বৈষম্যহীন দেশের জন্য। তো যাত্রাবাড়িতে আমাকে পুলিশ টাইমিং শুট করে, এবারে ঠেকিয়ে গুলি করে। তো ওইখানে ওই গুলি খাওয়ার পরে তারপরে পিছন থেকে আরেকজন ছড়া গুলি মারে। হোসেনের মতো মামুন, সাগর, নাইম, আতিকের শরীরেও সংযুক্ত করা হয় কৃত্রিম হাত। এদের সবাই জুলাই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার। নকল হলেও নতুন হাত নিয়ে কিছুটা স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখছেন তরুণরা। ওদের হাতে দা ছিল, ছুরি ছিল, আমার হাতে কূপ লাগছিল। কূপ লাগার পর আমার হাতটা কেটে পড়ে গেছিল। একবার না থাকার চেয়ে থাকা জিনিসটা ভালো, আর আমি মনে করি যেটা মোটামুটি কার্যকরী দিবে আর কি। দেশ স্বাধীন হয়েছে, কত বলতে পারতেছি, দেখুন এটি নিজের কাছে গর্ব লাগতেছে। গবেষণা ম্যাগাজিন অ্যানালিটিক্স ইনসাইটে বিশ্বের শীর্ষ 10 তরুণ রোবোটিক্স গবেষকের মধ্যে 3 নম্বরে রয়েছেন বাংলাদেশের জয় বড়ুয়া। এই হাতেরও উদ্ভাবক তিনি। জানান, তার তৈরি হাত দিয়ে সর্বোচ্চ 1 কেজির জিনিস তোলা যাবে। ছোটোখাটো কাজগুলোর জন্য আমাদের এই রোবোটিক কার্ডটা আসছে, বাড়ি কোনো কাজের জন্য এক্স্যাক্টলি আসলে এটা আসা নাই। যে ছোটোখাটো যে সাপোর্টটা পাবে, বাহিক যে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, মানে ওনার যে কালার ম্যাচ থাকবে। ফর এক্সাম্পল, একজনের বাম হাত নাই, ওনার ডান হাতের যে কালার থাকবে, ওই ডান হাতের কালারটা ম্যাচ করে ওনার বাম হাতটা দেওয়া হবে। আইসিটি বিভাগ ও বেবিলন গ্রুপের আর্থিক সহায়তায় এসব হাত স্থাপন করা হয়। আমরা যাতে আমাদের দায়িত্ববোধটা যাতে জাগ্রত হয়, যে ওদের জন্য আমাদের কি দায়িত্ব, এই জিনিসটা যাতে জাগ্রত হয়, সেজন্য আমরা আজকে এই ফরমাল প্রোগ্রামটা করলাম। মান ভেদে এসব কৃত্রিম হাত স্থাপনে খরচ হয় 30,000 থেকে 2 লাখ টাকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব সহ 5টি দেশে রোবোটিক হাত রপ্তানি করেছে জয় বড়ুয়ার প্রতিষ্ঠান রোবোলাইফ টেকনোলজিস। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবের রিয়াদে আল সুয়াইদি পার্কে প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ সংস্কৃতি সপ্তাহ। এর অংশ হিসাবে 20 থেকে 23 নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে বাঙালি শিল্প, সংস্কৃতি
ও ঐতিহ্যের নানা দিক। এ যেন মরুর বুকে এক টুকরো বাংলাদেশ। রক্ষণশীলতার ঘেরাটোপ ভেঙে সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধনে সামনে এগোতে চান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে ধারাবাহিকতায় মিডিয়া মন্ত্রণালয়ের এই গ্লোবাল হারমনি। দক্ষিণ এশিয়ার 3 দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ের এই উদ্যোগে অংশ নিচ্ছে 9টি দেশ। এতে তুলে ধরা হচ্ছে দেশটিতে থাকা অভিবাসীদের বৈচিত্র্যময় ঐতিহ্য। প্রবাসী বাংলাদেশিরা বলছেন দেশ থেকে বহু দূরে নিজ সংস্কৃতির এই আয়োজনে অনুপ্রেরিত তারা, যেখানে সুরের মূর্ছনায় মঞ্চ মাতাচ্ছেন দেশীয় শিল্পীরা। 4 দিনের নানা পর্বে হাজির থাকছেন একাধিক স্বনামধন্য শিল্পী। এই অনুষ্ঠানটা যখন আমরা আসি মনে হয় যখন আমরা নিজের দেশে আসি। ঠিক আছে, যে আয়োজনটা করছে মনে করেন খুবই ভালো এবং খুবই এক্সাইটেড। সৌদি আরবের অর্থনীতিটারে আমরা অনেক আরো আগায় নিতেছি, আমরা কাজ করতেছি, আমরা কাজের দিক দিয়ে সব দিক দিয়ে আমরা ভালো। শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, গ্লোবাল হারমনিতে বিনিময় হচ্ছে বাঙালি কৃষ্টি। বসেছে মেলা, দেখা মিলছে পিঠাপুলি, গহনা থেকে শুরু করে পাহাড়ি সব স্বদেশি পণ্যের। সব বাংলাদেশি মানুষ এখানে আসতেছে, সবার সাথে দেখা হচ্ছে, মনে হইতেছে যে এটা বাংলাদেশি, যে সৌদি আরব সেটা মনে হচ্ছে না। যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, সবাই বাংলাদেশি এখানে আইসা এখন দেখতেছে, এটা তো একটা বাংলাদেশের একটা গর্ব, একটা সৌন্দর্য, কি একটা আনন্দ, এটা আমাদের বাংলাদেশের জন্য। 12 অক্টোবর শুরু হওয়া 45 দিনের এই আয়োজন শেষ হবে 30 নভেম্বর। এই উৎসব সারা বিশ্বের নজর কাড়বে বলেও আশা সৌদি সরকারের। গ্লোবাল হারমনি শিরোনামের এই আয়োজনের মূল লক্ষ্যই সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি অভিবাসীরা যে ভূমিকা রাখছে সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানানো। তেমনটাই জানাচ্ছিল দেশটির মিডিয়া মন্ত্রণালয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রিয়াদ, সৌদি আরব। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।